সহ কয়েকটি দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা। তিন দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, 2 শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে 17 রুটে পরিবহন ধর্মঘট। কাদের মির্জার ডাকে কোম্পানিগঞ্জে হরতাল, বিভিন্ন স্থানে সমর্থকদের মিছিল, অতিরিক্ত পুলিশ মোতায়েন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ সব বড় অর্জন আওয়ামী লীগের অবদান, 21শে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন। বাদজোহর, নারিন্দা ও সূত্রাপুরে জানাজা শেষে জুরাইনে দাফন। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছে পুরো খবরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের তালা ভাঙছে শিক্ষার্থীরা। দ্রুত হল খোলা সহ 3 দফা দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তবে রাষ্ট্রের অনুমতি ছাড়া হল খোলা সম্ভব নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টর আসম ফিরোজুল হাসান। প্রক্টর জানান, শিক্ষার্থীদের চিকিৎসা ও গেরুয়ায় গেট নির্মাণের দাবির সঙ্গে তারা একমত আছেন, তবে হল খোলার সিদ্ধান্ত রাষ্ট্রের। এদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন আবাসিক হলের তালা ভেঙে প্রতিবাদ জানিয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সংঘর্ষের ঘটনা মীমাংসায় পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গ্রামবাসীর সমঝোতা বৈঠকের কথা রয়েছে। সংঘর্ষ এড়াতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। সংঘর্ষের সময় গেরুয়া বাজারের বেশ কিছু দোকান, বাসা ভাঙচুর করা হয়। ব্যবসায়ীদের দাবি, ধাওয়া পাল্টা ধাওয়ার সময় অনেক দোকানে মালামাল লুট করা হয়েছে। উপর হামলা করেছিল, তদন্ত সাপেক্ষে যেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হয় এবং ওই রাস্তাটি যে আমাদের জন্য ইনসিকিউরিটি তৈরি করেছে, ওখানে যে প্রাচীরটি আছে সেই প্রাচীরটি যেন নির্মাণ করা হয় এবং শিক্ষার্থীদের সিকিউরিটি নিশ্চিত করা হয়। এখন যে শিক্ষার্থী ওখানে অবস্থান করছে তাদের জন্য সিকিউরিটি সেফটি নিশ্চিত করা হয় পুলিশ প্রশাসনের মাধ্যমে, সেটার সঙ্গে আমরা একমত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? উত্তেজনা নিরসনে কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা এর মধ্যে? দেখুন, হল খুলে দেওয়ার দাবিতে মূলত এখন আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এবং তারা বিক্ষোভ করছে। এর পাশাপাশি এরই মধ্যে 7 থেকে 8টি হলের তালা তারা ভেঙেছে এবং এখন পর্যন্ত তাদের যে হলের যে তালা ভাঙার যে সিদ্ধান্ত বা তাদের যে আন্দোলন যদি বলি সেটি চলছে। এখন তারা বঙ্গবন্ধু হলের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা। সেখানে এই বঙ্গবন্ধু হলের যারা শিক্ষার্থী আছেন বা অন্যান্য হলের যারা আছেন সবাই যাচ্ছেন। তারা এখন বঙ্গবন্ধু হলের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের তালা তারা ভাঙতে যাচ্ছেন। এর আগে আমরা কিছুক্ষণ আগে দেখেছি মীর মুশাররফ হোসেন হলের তালা তারা ভেঙেছেন। এর আগে আমরা দেখেছি বেলা 12টা পর্যন্ত যে শিক্ষার্থীরা সময় বেঁধে দিয়েছিলেন, অর্থাৎ বেলা 12টার মধ্যে হল খুলে দিতে প্রশাসনের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশনা চেয়েছিল শিক্ষার্থীরা, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়ে দিয়েছেন শিক্ষার্থীদের যে হল খোলার সিদ্ধান্ত এটি বিশ্ববিদ্যালয়ের কোনো একক নয়। এখানে শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি তারা আসলে মানতে পারবে না, এই একটি দাবি। কারণ এখানে হল যে বন্ধ রয়েছে এটি সরকারের সিদ্ধান্ত মোতাবেক বন্ধ রয়েছে। এখানে যদি হল খুলে দিতে হয় এটি তাহলে সরকারের সিদ্ধান্ত লাগবে। এমন ঘোষণার পরই আমরা দেখেছি বেলা 12টার পর থেকে শিক্ষার্থীরা একের পর এক হলের তালা ভাঙতে শুরু করেছে। আমরা শুরুতে দেখেছি ফজিলাতুন্নেসা হলের তালা তারা ভাঙে, এরপরে তারা দেখে হলের তালা ভাঙে, প্রীতিলতা হলের তালা ভাঙে, শেখ হাসিনা হলের তালা ভাঙে, বেগম খালেদা জিয়া হলের তালাও ভেঙেছে তারা এবং এখন বঙ্গবন্ধু হলের তালা ভাঙতে তারা যাচ্ছে। তবে শিক্ষার্থীরা যে বিষয়টি বলছে যে হল যদি খুলে দেওয়া হয় তাহলে যে সমস্যা তৈরি হয়েছে গতকালকে, এ ধরনের সমস্যা আর তৈরি হবে না। কারণ করোনার কারণে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এই কারণেই মূলত শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলি রয়েছে সেগুলি বন্ধ রয়েছে। এখন হল বন্ধ থাকার কারণে যেসব শিক্ষার্থী বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ের আশপাশে অবস্থান করছেন তারা মূলত এই যেসব মেস বা বাসা বাড়িতে থাকছেন
মূলত এমন একটি ঘটনা ঘটেছে গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা এই পার্শ্ববর্তী গেরুয়া গ্রামে বাসা ভাড়া বা মেস ভাড়া নিয়ে থাকতেন। মূলত তাদের সাথেই সংঘর্ষের ঘটনা ঘটে। গতকালকে সন্ধ্যা থেকে বলা চলে মাঝরাত পর্যন্ত সংঘর্ষ হয় এবং আমরা সকালে দেখেছি পুলিশের পক্ষ থেকে এখানে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর শিক্ষার্থী এবং গ্রামবাসীর মধ্যে কোনো প্রকার উত্তেজনা তৈরি হয়নি, কারণ এখানে সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশের বৈঠক হয়েছে। সেই বৈঠকে মূলত এই শিক্ষার্থী এবং গেরুয়া গ্রামবাসীর মধ্যে যে সংঘর্ষের ঘটনা এটি যাতে আর পুনরাবৃত্তি না হয় এর জন্য তারা উদ্যোগ নিয়েছিল। কিন্তু সকাল 11টার দিকে শহীদ মিনার থেকে শিক্ষার্থীরা 3 দফা দাবিতে তাদের যে আন্দোলন সেটি শুরু করেছে এবং সেই 3 দফা দাবি পূরণে তারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় 2 পরিবহন শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে দক্ষিণ পশ্চিমে 17 রুটে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। এদিকে 3 দফা দাবি না মানায় 14 ঘন্টা আলটিমেটাম শেষে সকাল থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে ভোগান্তিতে পড়েন ভোলা, পটুয়াখালী, বরগুনা ও কুয়াকাটাগামী যাত্রীরা। 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে মহাসড়কে 3য় দফায় অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হামলার ঘটনায় 2 শ্রমিককে গ্রেপ্তার করা হলেও আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলাকারীদের যে তালিকা দেওয়া হয়েছে তাদের কাউকে আটক না করে লোক দেখানো গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কিন্তু নামগুলো বলা হয়েছে ফেসবুক গ্রুপে, তো সেই নামগুলো অনুযায়ী সেখানে গ্রেপ্তার হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা চেয়েছে, হত্যা চেষ্টা মামলা উল্লেখ করবে এবং আসামিদের নাম উল্লেখ করবে। ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের আন্দোলন চলবে। হামলার ঘটনায় শুক্রবার মধ্যরাতে এমকে পরিবহনের সুপারভাইজার আবুল বাশার ও সাউথ বেঙ্গল পরিবহনের সহকারী ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। এদের গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার সকাল থেকে দক্ষিণ পশ্চিমের 17 রুটে পরিবহন ধর্মঘটে ডাক দেয় শ্রমিকরা। এদিকে অবরোধের কারণে সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন ভোলা, পটুয়াখালী, বরগুনা ও কুয়াকাটাগামী যাত্রীরা। অনেক কষ্ট হচ্ছে, 2টা বাচ্চা নিয়ে যেতে তো কষ্ট হবেই আমাদের, কারণ এগুলো হেঁটে হেঁটে যাবো। অর্ধেক আইনে তারপরে নামাই দিছে, এখন তো আমাদের হাইটে যেতে হয়। বয়স্ক মানুষ এত দূর হাঁটতে যাওয়া কি সম্ভব? সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের সাথে আলোচনা চলছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। গতকাল রাত্রে 2 জন ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। তো তারপরেও আজকে শিক্ষার্থীরা আছে, এখন আমরা শিক্ষার্থীদের সাথে আসলে এখন কথা বলবো যে যেহেতু শিক্ষার্থীদের 3টি দাবি ছিল সেই দাবিগুলো আমরা পূরণ করেছে এবং সেগুলো কিন্তু আর বাকি যে আছে সেগুলো কিন্তু পুলিশ প্রক্রিয়াদের মধ্যে রয়েছে। গত 16 ফেব্রুয়ারি রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক মেসে ঢুকে হামলা চালায় কয়েকজন পরিবহন শ্রমিক। এর প্রতিবাদে বুধবার ও শুক্রবার 2 দফায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় 3 দফা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবার বরিশাল থেকে যুক্ত হবেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, এই অবরোধ এখন কতক্ষণ ধরে চলছে? 14 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা, সেই বিষয়ে কি ভিসি কোনো বক্তব্য দিয়েছেন কিনা, এবং এছাড়াও পরিবহন ধর্মঘটের কারণেও যাত্রীদের নানা ভোগান্তি হচ্ছে, তো সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। আসলে বেলা 1টা পর্যন্ত ছিলাম যে 3 জেলার 4 রুট অবরোধে। এখন এসে পৌঁছেছি আমি বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ডে। এখানে চলছে 8 জেলার 17 রুটে ধর্মঘট। অর্থাৎ অবরোধ আর ধর্মঘটের কারণে এখন যেটা দেখা যাচ্ছে বরিশাল সম্পূর্ণভাবে অচল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন তারা এখানে বসে আছেন এবং অন্যান্য শ্রমিকরাও এখানে দাঁড়িয়েছে। তাদের যে বক্তব্য, তারা যা বলতে চাচ্ছেন সেটি হচ্ছে যে ছাত্রদের সাথে মূলত শ্রমিক সংগঠন বা পরিবহন শ্রমিকদের কোনো মত বিমতের বিষয় নয়। এটি হচ্ছে বিআরটিসির সাথে, বিআরটিসির যারা কাউন্টার তাদের সাথে একটি ঘটনা জড়িত করা হয়েছে এবং তারা যেটি বলছেন যে 2 জনকে গ্রেফতার করা হচ্ছে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং তারা নিরীহ, সুতরাং তাদেরকে না ছাড়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। এই ধর্মঘট চলবে। কিছুক্ষণ আগে শুনলাম ঝালকাঠিতে ওই একই দাবিতে, শ্রমিকদের মুক্তির দাবিতে আন্দোলন শুরু হয়েছে। তো এখন তারাও এই
ধর্মঘট শুরু করেছে, সেই ধর্মঘটের মানে কোথায় কোন পর্যন্ত গিয়ে যে শেষ পর্যন্ত গড়াবে এটা আসলে বলা যাচ্ছে না। তবে শ্রমিক নেতৃবৃন্দকে জিজ্ঞেস করছিলাম যে কালকে তো মহান শহীদ দিবস, আসলে কালকে ব্যাপারে তারা কি বলেছে। তারা যেটি বলেছেন যে বিকেল নাগাদ তারা বসবেন এবং বসে এই দিবসটিকে সম্মান জানানোর জন্য যা যা প্রয়োজন, যেভাবে কর্মসূচি শিথিল করা প্রয়োজন সেটি করবে। একই অবস্থা আমরা বিশ্ববিদ্যালয় থেকে ওয়াচ করেছি, তারাও হয়তো সন্ধ্যা বা বিকেলের পরে ধরনের একটি সিদ্ধান্ত দেবে, অর্থাৎ আগামীকালের দিনটি হয়তো মুক্তি দিন হতে পারে। আর আমরা দেখেছি প্রশাসন এবং পুলিশের একটি বহর এই এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে গেছে। দেখি তারা কোন রকম কোনো সুরাহা করতে পারেন কিনা। এখন পর্যন্ত কোনো সুরাহা নেই, অবরুদ্ধ রয়েছে বরিশালের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে সব সড়ক যোগাযোগ। এই হচ্ছে এখানকার সর্বশেষ। বরিশালে ধর্মঘট এবং শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। পৌর মেয়র আব্দুল কাদের মির্জার ডাকে নোয়াখালীর কোম্পানিগঞ্জে আধাবেলা হরতাল শেষ হয়েছে। এর মধ্যে হরতালের সমর্থনে কোম্পানিগঞ্জ সদর, বসুরহাট সহ বেশ কয়েকটি স্থানে মিছিল ও পিকেটিং করে হরতাল সমর্থকরা। স্থানীয়রা জানান, সকাল থেকে আব্দুল কাদের মির্জার নেতৃত্বে তার সমর্থকরা বেশ কয়েকটি সড়কে গাছ ফেলে অবরোধ করে, পরে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। সে সময় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। পরে জেলার অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কারণে তা আধাবেলা পর্যন্ত পালন করে তারা। এ বিষয়ে আরো জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা থাকলেও পরে তা আধাবেলা করা হলো, এর কারণটা কি, আর হরতালে কি ধরনের প্রভাব পড়েছে? আর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল, সে বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, মূলত গত ৩-৪ দিন থেকেই নোয়াখালীর কোম্পানিগঞ্জে একটু উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। আমরা জানি এর আগে গত প্রায় 2 মাস থেকে, অর্থাৎ 31 ডিসেম্বর থেকে আব্দুল কাদের মির্জা তার নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে তখন থেকে তিনি দলীয় নেতাকর্মী, বিশেষ করে মন্ত্রী, এমপি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাদের সম্পর্কে নানা রকম বক্তব্য দিয়ে যাচ্ছেন। এসব বক্তব্যের প্রেক্ষিতে এক পর্যায়ে আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে যেসব নেতারা রয়েছেন, ছাত্রলীগ, যুবলীগ, তাদের কয়েকজনকে তিনি বহিষ্কার করে নতুন কমিটি ঘোষণা করেন। এর ধারাবাহিকতায় সংগঠনের মধ্যে নতুন মেরুকরণ দেখা দেয়, অর্থাৎ মির্জা আব্দুল কাদের মির্জার বিপক্ষে যারা রয়েছেন তারা সংগঠিত হন এবং গতকাল তার প্রতিপক্ষ হিসেবে পরিচিত যে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, তিনি পেশকারহাটে একটি সভা মিছিল ডাকেন। সেই মিছিলে মির্জার অনুসারী এবং মিজানুর রহমান বাদলের অনুসারীরা মুখোমুখি এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে 7 জন গুলিবিদ্ধ সহ 25 জন আহত হয়। এরই জেরে আজকে আব্দুল কাদের মির্জা সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেন। একই সাথে মিজানুর রহমান বাদল তার এলাকাতে সংবাদ সম্মেলন আহ্বান করেন। তো আব্দুল কাদের মির্জা অন্যান্য দিন যেভাবে নির্বিঘ্নে তার কর্মসূচি চালিয়ে যেতে পেরেছেন, আজকে কিন্তু সেভাবে খুব একটা তিনি সুবিধা করতে পেরেছেন এটি বলা যাবে না। আইনশৃঙ্খলা বাহিনী আজকে অত্যন্ত কঠোর অবস্থানে ছিল। সকাল থেকেই বললে ভুল হবে, ভোর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরা কোম্পানিগঞ্জের শহর থেকে শুরু করে আনাচে কানাচে তাদের টহল তৎপরতা জোরদার করে এবং ফলে ভোরবেলায় আব্দুল কাদের মির্জার অনুসারীরা পিকেটিংয়ের চেষ্টা করলেও তারা কিন্তু ব্যর্থ হয়ে যায় এবং এক পর্যায়ে আব্দুল কাদের মির্জার নেতৃত্বে একটি মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ সেটিকে অনেকটা ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে কোথাও তারা ওইভাবে দাঁড়াতে পারেনি। এক পর্যায়ে আব্দুল কাদের মির্জা রূপালী চত্বরে সমাবেশের মধ্য দিয়ে
তিনি তার কর্মসূচি শেষ করেন এবং ডিগ্রি পরীক্ষার কারণে তিনি হরতাল অর্ধবেলা করেছেন বলে ঘোষণা দিয়ে শেষ করেন। অন্যদিকে মিজানুর রহমান বাদল পেশকারহাটে তার পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন করেন। এটিকে সংবাদ সম্মেলন বলা হলো, সেখানে তার ব্যাপক কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল এবং সেখানে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখান থেকে মিজানুর রহমান বাদল আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে নানা রকম অভিযোগ তোলেন। তো আজকে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী টহলে রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে সেখানকার হরতাল পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসর। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ জাতির সব বড় অর্জনে আওয়ামী লীগের অবদান সবচেয়ে বেশি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 21শে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, আন্দোলন সংগ্রাম করেই সব আদায় করতে হয়েছে বাঙালিকে, কেউ সহজে কিছুই দেয়নি। তাই কারো কাছে হাত পেতে নয়, আত্মমর্যাদা নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। দেশের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21শে পদক। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সমাজসেবা, শিক্ষা, শিল্পকলা সহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 1976 সাল থেকে দেয়া হচ্ছে এই পদক। প্রতি বছরের মতো এবারও রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশিষ্ট নাগরিকদের হাতে তুলে দেওয়া হয় 21শে পদক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভাষার জন্য রক্ত দিয়েছে একমাত্র বাঙালি। 1956 সালে সরকার গঠন করে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয় আওয়ামী লীগ। 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। আওয়ামী লীগ সরকারই প্রথম এই শাসনতন্ত্র রচনা করে সেখানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়। উর্দু দেওয়া হয়েছিল পাকিস্তানিদের জন্য আর বাংলা আমাদের জন্য। বাংলাকে যেমন রাষ্ট্রভাষা মর্যাদাও দেওয়া হয়, সেই সাথে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করা হয়। শহীদ মিনার তৈরি করবার জন্য একটা প্রকল্প গ্রহণ করা হয়, বাজেটে অর্থ দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সর্বাত্মক প্রচেষ্টায় 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পায়। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠার জন্য জাতিসংঘে আমরা প্রস্তাব পেশ করলাম এবং এই প্রস্তাবটা পেশ করার সাথে সাথে ইউনেস্কো যেহেতু এটা দায়িত্বে, আমরা আমাদের কাজ শুরু করলাম এবং 99 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং কারো কাছে হাত পেতে নয়, নিজের পায়ে দাঁড়িয়ে আত্মমর্যাদার সঙ্গে এগিয়ে যাবে বাংলাদেশ, এই প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। পরে করোনা সতর্কতা নিয়ে তিনি বলেন, টিকা নিলেও ভাইরাস থেকে সুরক্ষায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে, সম্মানের সাথে চলবে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা সীমাবদ্ধতায় উচ্চ আদালতে বাংলা ভাষায় বিচার কাজ এখনও পুরোদমে চালু হয়নি। মৌলিক আইন ইংরেজিতে হওয়া, কিছু শব্দের উপযুক্ত বাংলা পরিভাষা না থাকা সহ নানা কারণে বিচারপতিরা বাংলায় রায় দিতে অনীহা দেখান বলছেন সংশ্লিষ্টরা। তবে সমস্যা নিরসনে আইন কমিশন তৈরি করছে 10,000 বাংলা শব্দের আইন শব্দকোষ। দেশের সব বিচারিক আদালতে বিচার কার্যক্রম বাংলায় চলে, কিন্তু আইনের সব নথি ও মৌলিক আইন ইংরেজিতে হওয়ায় উচ্চ আদালতের বেশিরভাগ কার্যক্রম চলে ইংরেজিতে। অল্প কয়েকজন বিচারপতি বাংলায় রায় দিচ্ছেন। তবে এসব সমস্যা দূর করতে উদ্যোগ নিয়েছে আইন কমিশন। বাংলা শব্দের যথাযথ ব্যবহার নিশ্চিতে তৈরি হয়েছে আইন শব্দকোষ। এছাড়াও ইংরেজি থেকে বাংলায় অনুবাদের জন্য আমার ভাষা নামে একটি সফটওয়্যার উদ্বোধন করেছে সুপ্রিম কোর্ট। আমাদের হীনমন্যতাই হচ্ছে সবথেকে বড় দায়ী, সেইটা আমরা ওভারকাম করতে পারলে ওটা কোনো ব্যাপারই না। ওই কথাটা মাথায় রেখে আমাদের আইন শব্দকোষটা আমরা সেইভাবে তৈরি করেছি, যাতে আমাদের বিচার অঙ্গনে যে সমস্ত ভাষা, যে সমস্ত শব্দগুলো বহুল ব্যবহৃত, সেই সমস্ত শব্দগুলো কিন্তু আমাদের মোটামুটি আমরা কভার করে রেখেছি। অনেকগুলো আইনি তত্ত্ব রয়েছে, যেগুলো ম্যাক্সিম বলি আমরা, সেগুলো সবই ইংরেজি বা রোমান ভাষায়। আইনগুলোকে প্রথমে বাংলায় তর্জমা করতে হবে এবং সেই বাংলা তর্জমাটার ভার হবে কিন্তু একটি রাষ্ট্রীয় কোনো কর্তৃপক্ষের। রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনে 1987 সালের 8 মার্চ আইন প্রণয়ন করে সরকার। আইনজীবীরা বলছেন, ইংরেজিতে রায় দিলে তা বুঝতে সাধারণ বিচারপ্রার্থীদের ভোগান্তি পোহাতে হয়।
বিচারপতি না, আইনজীবীদের অনীহা আছে। আমাদেরকে যদি হঠাৎ করে এখন বলেন যে বাংলায় পিটিশন লেখার জন্য, সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না। কেন, আমরা তো দীর্ঘদিন 30 বছরের প্র্যাকটিস করে একটা পর্যায়ে একটা সক্ষমতা অর্জন করেছি। এখন ওটিও আবার বাংলায় অর্জন করা যাবে, সেটার জন্য একটু সময় লাগবে। 1971 সালের 15 ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা একাডেমির এক বক্তৃতায় বলেছিলেন, ক্ষমতায় আসার পরই সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার চালু করা হবে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সরকার সংবিধানে প্রজাতন্ত্রের ভাষা হিসেবে বাংলা ব্যবহার বাধ্যতামূলক করে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন। সকাল 8টার দিকে রাজধানীর সূত্রাপুরের বাসায় মারা যান তিনি। বাদজোহর নারিন্দা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে প্রথম নামাজের জানাজা। এরপর সূত্রাপুর জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হবে বলে জানানো হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটিএম শামসুজ্জামানের বয়স হয়েছিল 80 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গেল 17 ফেব্রুয়ারি শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গতকাল বিকেলে তাকে বাসায় নেওয়া হয়েছিল। 24টা ঘন্টা তার সাথে থাকতো আমার বড় ভাবি হঠাৎ করে দেখতেছে ব্যাপার কি উঠে না কেন, তখনই করলো। তারপর মেয়েকে ডাক দিল, কোয়েল বললে কোয়েলকে ডাক দিল, কোয়েল কি ব্যাপার দেখ। তখন দেখলো, তখন ডাক্তার এসে নিশ্চিত করলো যে না, সে মারা গেছে। বাসায় আপনার 16 তারিখে সে ব্রিথিং প্রবলেম হচ্ছিল, আমরা আজগরলিতে নিয়ে গেছিলাম। তো ওখান থেকে আপনার রিপোর্ট সব ভালোই আসছে। আসার পরে গতকাল সন্ধ্যের পরে ওনার খুব প্রবলেম হচ্ছিল, তারপরে অক্সিজেনও তাকে দেওয়া হয়েছে। তারপরে রাত্রে সে আর এটা ধরতে পারেনি। বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের জানাজার বিষয়ে আরও জানাতে এবার সূত্রাপুর থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, বলা হয়েছিল যে বাদ জোহর নামাজের পরে তার জানাজা পড়ানো হবে, তো এ বিষয়ে সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন এবং আপনি এখন কোথায় অবস্থান করছেন? দেখুন, তার প্রথমের যে নামাজের জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে এবং এখন কিন্তু সূত্রাপুরের একটি কমিউনিটি সেন্টারে তার মরদেহটি নিয়ে আসা হয়েছে। সর্বস্তরের মানুষ থেকে শুরু করে তার দীর্ঘদিনের সহকর্মী যারা রয়েছেন তাদের এখানকে দেখানোর চেষ্টা করে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মরদেহবাহী যেই গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু এখন এখানে আসলে রাখার চেষ্টা চলছে। এখানে রাখার পরই হয়তো তার মরদেহটিকে বের করে রাখা হবে এবং এলাকাবাসী যারা রয়েছেন তার সঙ্গে দীর্ঘদিনে তার সঙ্গে যারা কাজ করেছেন তারা এখানে তাকে করেন। আসলে কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম প্রথম নামাজ জানাজা যেখানে অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই সেখানে এসেছিলেন ইলিয়াস কাঞ্চন, সেখানে এসেছিলেন চিত্রজগতের অনেকেই। আসলে তো এখানে আসলে রাখা হবে আসর পর্যন্ত, তারপরে দ্বিতীয় জানাজা হবে, তারপরে তার দাফন করা হবে জুরাইন কবরস্থানে। রায়হান, যারা চলচ্চিত্র অঙ্গনের এবং অভিনয় জগতের তার অনেকেই এসেছেন বলছিলেন, তো তারা কি কি অভিব্যক্তি ব্যক্ত করেছে, কার কার সাথে, আপনি কি কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা? দেখুন, তিনি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 6 বার। তার মানে তিনি কিন্তু বাংলাদেশের একজন কিংবদন্তি অভিনেতা ছিলেন এবং যারাই তার সঙ্গে কাজ করেছেন, যারা এখানে প্রথম জানাজার পরিস্থিতি দেখাতে বলে তারা কিন্তু বলেছেন যে আসলে এইরকম একটি ক্ষতি, তিনি চলে যাওয়ার যে ক্ষতি সেটি কিন্তু আসলে অপূরণীয় এবং বাংলা চলচ্চিত্রে আসলে তার যে অবদান ছিল এবং তিনি যে কাজ করে গেছেন সেটা আসলে একটি অপূরণীয় ক্ষতি বলা চলে এবং যারা এসছেন তারা কিন্তু বলছেন যে আসলে এই ক্ষতি আর পূরণ হবার নয় এবং আসলে এখন এখানে রাখা হয়েছে এবং এখান থেকেই বাদ বাকি যারা আছেন, যেহেতু এখানে রাখার আগে থেকে ঘোষণা ছিল, তো জানাজার পরে এখানে এখন সবাই আসবেন তার সঙ্গে যারা দীর্ঘদিন কয়েক দশক কাজ করে সেই অর্থে জানা যাবে। তবে সবাই এখন পর্যন্ত যারা এসেছেন তারা কিন্তু বলছেন যে এই ক্ষতি কিন্তু অপূরণীয় ক্ষতি হয়ে থাকলো। রাজধানী সূত্রাপুর থেকে এটিএম শামসুজ্জামানের জানাজার বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান 1941 সালে নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। অভিনয়ের জন্য আজীবন সম্মাননা সহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 6 বার। শিল্পকলায় অবদানের জন্য 2015 সালে এটিএম শামসুজ্জামান বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 21 পদকে ভূষিত করা হয়।
তোমার জন্য আনা হয়েছে কত বড় মাছের মাথা। 1961 সালে পরিচালক উদয়ন চৌধুরীর 20 কন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে হাতেখড়ি হলেও তারকা খ্যাতি পান অভিনয়ের মধ্য দিয়ে। কাজ করেছেন খান আতাউর রহমান, কাজী জহির, সুভাষ দত্তের মতো বিখ্যাত পরিচালকদের সাথে। বন্ধুকে কি গুলি গুলি ভরছো না এমনি খালি বন্ধুক নেই ভাড়া দিতেছ? শুরুতে ছিলেন কৌতুক অভিনেতা, পেয়েছিলেন দারুণ জনপ্রিয়তা। ধীরে ধীরে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে বাংলা চলচ্চিত্রের ভিন্ন আসনে নিয়ে যান শক্তিমান এই অভিনেতা। তোমরা সবাই মিলে 2 হাতে টাকা উড়াচ্ছ আর বলছো বাজে খরচ হচ্ছে না। বলো টাকার কথা কি বলছিলে বলো। 1976 সালে আমজাদ হোসেনের নয়নমণি সিনেমায় প্রথম খল চরিত্রে দেখা যায় তাকে। ঢালিউডের অন্যতম সফল খল অভিনেতা হিসেবে তার অবস্থান অনেক উপরে। নেতিবাচক ভূমিকায় এটিএম শামসুজ্জামানের উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র হল অনন্ত প্রেম, দোলনা, মোল্লাবাড়ির বউ, হাজার বছর ধরে ও চোরাবালি। আমনে সাগাইয়া খাড়াইয়া থাকলে ড্রাইভারের কি দোষ? সাগাইয়া এটা কোন ধরনের ভাষা? লেখাপড়া করতে এখানেই করব। এটিএম শামসুজ্জামান অভিনীত চলচ্চিত্রের তালিকাটা দীর্ঘ, সফলতার সংখ্যাই বেশি। এর মধ্যে রয়েছে বড় বউ, ওরা 11 জন, লাঠিয়াল, সূর্য দীঘল বাড়ি, ছুটির ঘণ্টা, ডাক্তার বাড়ি, গোলাপি এখন ট্রেনে, পদ্মা মেঘনা যমুনা, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, গেরিলা। এই সমস্ত হইল তোর বুদ্ধি, তোর কার সাথে? কি? চিত্রনাট্যকার ও কাহিনীকার হিসেবেও সফল এটিএম শামসুজ্জামান। লিখেছেন শতাধিক সিনেমার চিত্রনাট্য। বাপকে বলে ভাই? না না, বললাম ভালো লাগছিল না তাই। এই কি হলো? টিভি নাটকেও এটিএম শামসুজ্জামানের অবস্থান প্রথম দিকে। তার অভিনীত শত শত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রঙের মানুষ, ঘরকুটুম, নোয়াশাল। শিগগির গিয়ে তারে ডেকে নিয়ে আয়। আরে মামারে, হ্যাঁ না না এখানে যাই, দুবলো যাবে নানাকে ডাকতে। ওরে বদমাশ, তুলে যাবনি তাই কর। আমি যাবো। আচ্ছা ঠিক আছে। কিছু মনে করো না, খুব দুষ্ট। আমলা তুমি যাও। চলচ্চিত্রে এটিএম শামসুজ্জামানের প্রাপ্তি অনেক। শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 3 বার, শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে 1 বার, শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে 1 বার এবং আজীবন সম্মাননা হিসেবে 1 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। চুরিহাটা ট্র্যাজেডি 2 বছরেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ, বিচার ও ক্ষতিপূরণ না পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলছে র্যাব। একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে টানা 3 দিনের ছুটিতে দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার ঘরমুখ মানুষের ঢল নেমেছে শিমুলিয়া ঘাটে। গত 2 দিনের মতো আজও সকাল থেকে ঘাট এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। ঘাট কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার দুপুর থেকে বেড়েছে যাত্রীচাপ। আজও ভোররাত থেকেই ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। যাত্রীদের পাশাপাশি পারাপারের অপেক্ষায় রয়েছে অসংখ্য যানবাহন। এতে বাড়তি যাত্রীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। ভোগান্তি এড়াতে যাত্রীদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ ঘাট কর্তৃপক্ষের। এদিকে অতিরিক্ত যাত্রী সমাগম হওয়ায় লঞ্চ ও স্পিড বোটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। করোনা ঝুঁকিতে পর্যটক শূন্য থাকার পর এই প্রথম দর্শনার্থীদের ব্যাপক সমাগম দেখা গেছে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। টানা 3 দিনের ছুটিতে মানুষ ছুটেছে পাহাড় আর সমুদ্রের কাছে। হোটেল মোটেলে খালি নেই কোনো রুম। পর্যটকদের আগমনে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখেও। করোনাকালের ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের। সাপ্তাহিক ছুটির সঙ্গে 21শে ফেব্রুয়ারি সহ টানা 3 দিনের ছুটি। আর দেশে করোনা টিকাদান শুরু হয় সংক্রমণ নিয়েও শঙ্কা কিছুটা কম। তাই শহরের কোলাহল ছেড়ে পাহাড় আর সমুদ্রের সৌন্দর্য উপভোগে আসছেন ভ্রমণ পিপাসুরা। রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝর্ণা দেখতে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোয় ভিড় করেছে মানুষ। সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উঁচু কংলাকপাড়া থেকে দেখা মিলছে মিজোরামের পাহাড় ও মেঘের। রুইলুই ও কংলাকপাড়ার প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। আমরা খুব এনজয় করছি, ভীষণ ভালো লাগছে। ওখানকার পরিবেশ, গাছপালা, পাহাড় পর্বত। পরিবার নিয়ে একটু আনন্দ ঘন মুহূর্ত কাটানোর জন্য আসলে আসা, দীর্ঘ সময় আসা হয় না।
সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে এসেছেন লক্ষাধিক পর্যটক। মেরিন ড্রাইভ সহ পর্যটন স্পটগুলোতে তাদের মুখর উপস্থিতি। সমুদ্রের লোনা জলে গা ভাসিয়ে সব বয়সী পর্যটক যেন আত্মহারা। 5 শতাধিক আবাসিক হোটেল মোটেলে খালি নেই কোনো কামরা। এখন ওয়েদারটা খুবই সুন্দর, সাগরে অনেক ঢেউ, অনেক ভালো লাগতেছে। ঘুরতেছি 2 দিন, কালকেও ঘুরছি, পরশু দিনও ঘুরছি, আজকেও আসলাম। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে বিনোদন উপভোগ করতে পারেন এজন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। 1.5 থেকে 2 লক্ষ পর্যটক অলরেডি চলে এসেছেন। আমরা ধারণা করছি যে আরও সংখ্যা বাড়তে পারে। এই জন্য আমরা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে একটা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আমরা পুরো জেলায় বিভিন্ন স্পটগুলোতে প্রায় 17টা টিম কাজ করছে। দর্শনার্থীদের আগমনে প্রাণ ফিরে পেয়েছে দেশের পর্যটন কেন্দ্রগুলো। তবে করোনা ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে প্রশাসন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চকবাজারে চুরিহাট্টা অগ্নিকাণ্ডে 2 বছর আজ, তবে এখনো তদন্ত শেষ করে অভিযোগপত্রই জমা দিতে পারেনি পুলিশ। জামিনে বের হয়ে সংস্কার কাজ করছেন ওয়াহিদ ম্যানশনের মালিক। এদিকে বিচার ও ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষুব্ধ নিহত 71 জনের স্বজনেরা। কিভাবে ঘটল বিস্ফোরণ? কেন অকারণে অসময়ে ঝরল 71টি তাজা প্রাণ? দায় কার? পুরান ঢাকার চুরিহাট্টা ট্র্যাজেডির 2 বছর পরও এর উত্তর খুঁজছেন নিহতদের তদন্ত। বিচারের দীর্ঘসূত্রতার সুযোগে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত মামলার প্রধান 2 আসামি। তারা ওয়াহিদ ম্যানশনের ঝলসে যাওয়া দেয়ালে দিচ্ছেন নতুন রং। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী চলছে ভবনটির মজবুতায়নের কাজ। তৈরি হয়েছে নতুন দোকানও। তবে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মানুষগুলো হয়তো ফিরেছে স্বাভাবিক জীবনে, কিন্তু সেদিনের সেই ভয়াল স্মৃতি আজও তাড়া করছে তাদের। আমার সঙ্গে ছিল 8 জন, 8 জনে 7 জনই ছাই হয়ে গেছে। আমি আল্লাহ বাঁচিয়ে দিলাম। চুলোয় একবেলা হইলেও হাড়ি উঠে না। এই পর্যন্ত দেখলাম যে 2 বছর হতে যাচ্ছে, আমরা সরকারি কোনো অনুদানই পেলাম না। পুলিশ বলছে অনেক আলামত পুড়ে যাওয়ায় তদন্ত কাজ এখনও শেষ হয়নি, তবে আশ্বাস অভিযোগপত্র জমা হবে শিগগিরই। এই বিষয়টা নিয়ে কোনো তাড়াহুড়ার জায়গাতে যাওয়া হয়নি এবং প্রত্যেক জায়গাতে আসলে তথ্য উপাত্ত বিশ্লেষণ করা দেখা হয়েছে এবং প্রত্যক্ষ সাক্ষী পরোক্ষ সাক্ষী যারা রয়েছে তাদের প্রত্যেকের সাক্ষ্য নেওয়া হয়েছে। ইতিমধ্যে মামলার অনেক অগ্রগতি হয়েছে এবং খুব দ্রুততার সাথেই বিজ্ঞ আদালতে প্রতিবেদন জমা দিয়ে দেওয়া হবে। সিটি কর্পোরেশন বলছে ওয়াহিদ ম্যানশন মজবুতায়নের অনুমতি দেওয়া হয়েছে। বসবাসের অনুমতি দিতে গঠন হয়েছে একটি কমিটি। কমিটি বলছে না একা বুয়েটের এক্সপার্ট দেখলে হবে না, আমরা সহ থাকবো। সেখানে আমাদের সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, বুয়েটের এক্সপার্ট এবং বাইরের একজন কনসালটেন্ট, তারা সবাই মিলে, যাকে নিয়োগ দেওয়া আছে কনসালটেন্ট, তারা সবাই মিলে ভবনটা আবার দেখবেন। দেখে বলবে ভবনে সেটা চূড়ান্ত বসবাসের উপযোগী হবে কি হবে না। চুরিহাট্টা ট্র্যাজেডির পর অগ্নিকাণ্ড রোধে নানা পদক্ষেপ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। ঢাকাতে গত 2 বছরে 7,000-এর বেশি আগুনের ঘটনায় তার প্রমাণ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার বাইরের দোকান থেকে চুরি করা মোবাইল ফোন বিক্রি হয় রাজধানীর অভিজাত শপিং মলে। ইনট্যাক বক্সের নতুন ফোনও চোরাই হতে পারে তা একেবারেই মাথায় আসে না ক্রেতার। প্রতারিত হয়ে অনেক ক্রেতাকেই পছন্দের ফোনটি ফেরত দিতে হচ্ছে পুলিশের কাছে। সম্প্রতি মোবাইল ফোন চোর চক্রের 3 সদস্যকে গ্রেপ্তারের পর গোয়েন্দারা এদের সঙ্গে বিক্রেতাদের সম্পৃক্ততা খতিয়ে দেখছেন। 7 জানুয়ারি 2021 ভোর 4:57 টাঙ্গাইলের ঘাটাইলের একটি মোবাইলের দোকানে চুরির সিসিটিভি ক্যামেরার ফুটেজ এটি। মাত্র 2 মিনিটেই দামি সবকটি সেটই চোরের ব্যাগে। একটি চক্র দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল চুরি করে তা রাজধানীর পাইকারি মার্কেটে বিক্রি করছে। এমন তথ্যে মগবাজারের হোসাফ টাওয়ারের সামনে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। চোরাই ফোন বিক্রির সময় গ্রেপ্তার করে চক্রটির 3 সদস্যকে। জিজ্ঞাসাবাদে তারা জানায় টাঙ্গাইল থেকে চুরি করা মোবাইল বিক্রি হয় রাজধানীর মোতালিব প্লাজার MM টেলিকমে। বাড়তি লাভের আশায় এগুলো কিনছে পাইকাররা। অথরাইজ কোম্পানির মাল, ওয়ারেন্টি সহ কোম্পানির মাল বলছে, ওইভাবে আমাদের কিনা আর কি। ওই রিসিটও তো চাওয়া হয় না, আর এভাবে তো সবাই কিনা বেচা কিনা হয়। শুধু এই দোকানেই নয়, একই কায়দায় চোরাই সেট বিক্রির অভিযোগ অন্য আরো অনেক দোকানের বিরুদ্ধে। অনেক দোকানদারই হয়তো বা জানে না কি কোন প্রসেসে রাখতে হয়। অনেক সময় দেখা গেছে আপনি পরিচিত, আপনি নিয়ে আসলেন, তো নিয়ে আসার ক্ষেত্রে অনেকে জানে না। এখন পর্যন্ত MM টেলিকমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি মালিক সমিতি। সব দোকানে আমাদের নোটিশ
দেওয়া আছে, চিঠি দেওয়া আছে সমিতির পক্ষ থেকে যে কোনো দোকানে অবৈধ এবং চোরাই কোনো মালামাল যদি বিক্রি করে তাকে প্রশাসনের কাছে আমরা নিজেরাই সুপর্দ করে দেবো এবং প্রশাসনকে বলা আছে, চিঠি দেওয়া আছে। পুলিশ বলছে মোবাইল চোর চক্রের প্রধান হাসমত আলী দেশের বিভিন্ন জায়গা থেকে চুরির সেট সংগ্রহ করে। ঢাকায় চক্রের সদস্য সবুজ, আনোয়ার ও সোহেলকে তা বিক্রির দায়িত্ব দেয়। কেউ একজন এসে বলল তার কাছ থেকে মোবাইলটা কিনে নিচ্ছে, তো এই মোবাইলটা আদৌ তার রুট অরিজিনটা কোথায়, কিভাবে এসেছে বাংলাদেশে, কোন প্রতিষ্ঠান থেকে বিক্রি হচ্ছে, এগুলো যাচাই বাছাই না করে শুধুমাত্র কিছুটা লাভের আশায় তারা এগুলো করছে। চোরাই মোবাইল কিনে এখন বিপাকে অনেক ক্রেতাও। কাগজপত্র যাচাই না করে মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকার পরামর্শ পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21শে ফেব্রুয়ারিকে ঘিরে এখনও কোনো নিরাপত্তা হুমকি নেই, তবে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন র্যাব। কেন্দ্রীয় শহীদ মিনারের সবশেষ নিরাপত্তা পরিস্থিতি দেখতে এসে এ তথ্য জানান র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল আল মামুন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে সারা দেশে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে বলেও জানান তিনি। পুলিশের সাথে সমন্বয় করে 21শে ফেব্রুয়ারি নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান র্যাব মহাপরিচালক। শহীদ মিনারে আসা সবাইকে তল্লাশি করা হবে বলে জানান তিনি। 5 ভাগে আলাদা হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ছাড়াও প্রথম প্রহর থেকেই সারা দেশে তৎপর থাকবে র্যাব সদস্যরা। ডগ স্কোয়াড ও বোমা ডিসপোজাল ইউনিট, স্ট্রাইকিং ফোর্সকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। মাস্ক পরে সবাইকে শহীদ মিনারে আসার আহ্বান জানানো হয়েছে। র্যাবের বোম ডিসপোজাল ইউনিট, র্যাবের ডগ স্কোয়াড শহীদ মিনার এলাকার প্রয়োজনীয় সুইপিং কার্যক্রম পরিচালনা করবে এবং তৎপরবর্তী সময়ে তারা এখানে স্ট্যান্ড বাই হিসেবে নিয়োজিত থাকবে। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ইতিমধ্যে 18 ফেব্রুয়ারি তারিখ হতে সাদা পোশাকে এবং ইউনিফর্ম টহলের মাধ্যমে র্যাব সদস্যগণ শহীদ মিনার এলাকার নজরদারি অব্যাহত রেখেছে। আমরা এখন পর্যন্ত কোনো থ্রেট আমরা পাইনি, তবে আমরা কোনো জিনিসকেই হালকাভাবে নেই নাই। আমরা সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছি। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। মঙ্গল গ্রহের মাটি স্পর্শ করে নাসার রোভার পারসিভিয়ারেন্স ছবি, অজানা তথ্য উন্মোচনের আশা বিজ্ঞানীদের। এবং প্রিমিয়ার লিগ ফুটবলে মাঠে নামবে বসুন্ধরা কিংস ও আবাহনী, সাইফের প্রতিপক্ষ বসুন্ধরা। বিশ্বে করোনায় একদিনে 10,971 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 4 লাখের বেশি। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো 24,62,000 আর আক্রান্ত 11,12,00,000-এর বেশি। এদিকে বিশ্বজুড়ে করোনা ভ্যাকসিন নিশ্চিতে $400 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে G7ভুক্ত দেশগুলো। 24 ঘন্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রাণ গেছে 2,500-এর, আক্রান্ত হয়েছে 78,000-এর বেশি। আমেরিকার সব নাগরিককে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সংক্রমণ রুখতে কানাডা ও মেক্সিকো সীমান্ত বন্ধের মেয়াদ 21 মার্চ পর্যন্ত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। একদিনে প্রাণহানির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান ব্রাজিলের। আরও 1345 জন নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2,44,000। শনিবার 850 মৃত্যুর সাক্ষী হয়েছে মেক্সিকো, আক্রান্ত প্রায় 8,000। 16 ফেব্রুয়ারির পর আবারও ভারতে দৈনিক প্রাণহানি 100 ছাড়িয়েছে। 14,500 নতুন শনাক্ত নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 1,09,76,000। নতুন ধরনের ভাইরাসের কারণে সংক্রমণ বাড়ছে বলে ধারণা চিকিৎসকদের। এ পর্যন্ত 1 কোটি ভারতীয়কে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংক্রমণ বাড়ায় নতুন করে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে বিভিন্ন দেশ। মার্চ পর্যন্ত নতুন করে লকডাউন বাড়িয়েছে নেদারল্যান্ডস। হংকংয়ে পৌঁছেছে চীনের তৈরি ভ্যাকসিন সিনোভ্যাক। জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন নিয়েছেন সাউথ আফ্রিকার স্বাস্থ্যকর্মীরা। বিশ্বজুড়ে করোনা ভ্যাকসিন নিশ্চিতে $400 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে G7ভুক্ত দেশগুলো। শুক্রবার ভার্চুয়াল বৈঠকে এই ঘোষণা আসে। এ সময় অতিরিক্ত করোনার ভ্যাকসিন দরিদ্র দেশগুলোকে বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
করোনার কারণে বন্ধ থাকা চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলকারী 8টি ট্রেন চালু হয়নি 11 মাসও। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন সবকিছু স্বাভাবিক হলেও ট্রেন বন্ধ রাখা অযৌক্তিক। করোনার সংক্রমণ রোধে গত বছরের মার্চে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকেও বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পরিস্থিতির উন্নতি হলে ট্রেন চালুর অনুমতি দেয় রেল কর্তৃপক্ষ। কিন্তু এখনো বন্ধ চাঁপাইনবাবগঞ্জের 8টি ট্রেন। মাত্র 3 জোড়া ট্রেন চলছে জেলার 4টি স্টেশন থেকে। ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগে প্রায় 19 লাখ মানুষ। করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়েছে, যেটা যৌক্তিক কারণ ছিল, আমরা সবাই মেনে নিয়েছিলাম। এখন যে কারণে ট্রেনগুলি বন্ধ আছে, আমরা পদ্মার অন্তরালে কি হচ্ছে জানি না, কিন্তু কোনো যৌক্তিক কোনো কারণ নাই, যেগুলি অতি দ্রুত খোলা দরকার। ট্রেন এমনই একটা জিনিস, অল্প মূল্যে এবং ছাত্রদের জন্য অনেক সুবিধা হয়। যাওয়া আসা, এই যে রহনপুর থেকে ছাত্ররা যায় সরাসরি রাজশাহী যেতে পারে। সমস্ত ক্ষেত্রেই কিন্তু একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। সেক্ষেত্রে হয় নট, কেন এই ট্রেন চালু হবে না? বন্ধ ট্রেনগুলো চালুর দাবিতে এরই মধ্যে মানববন্ধন, সংবাদ সম্মেলন সহ নানা কর্মসূচি পালন করেছে এলাকার লোকজন। কিন্তু ট্রেনগুলো কখন চালু হবে তার কোনো নিশ্চয়তা দিতে পারেননি রেলওয়ের এই কর্মকর্তা। মোট 4 জোড়া ট্রেন এখন বন্ধ রয়েছে। এই 4 জোড়া ট্রেন চলাচল করবে কি করবে না এ সম্পর্কে আমার এখনও কিছু জানা নাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো বিষয় আমাদের নিম্ন স্তর পর্যন্ত এসে পৌঁছায় না। দ্রুত ট্রেন চালু করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নাগরিক কমিটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘরে নয়, এবার ভোটের মাঠে মুখোমুখি বউ শাশুড়ি। বগুড়া পৌরসভায় কাউন্সিলর পদে শাশুড়ির ওয়ার্ডে প্রার্থী হয়েছেন তার ছেলের বউ। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুপক্ষই, তবে অশান্তি চান না কেউই। 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই নির্বাচনের ভোট গ্রহণ। টানা তৃতীয় মেয়াদে বগুড়া পৌরসভার 10, 11 ও 12 নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর খোদেজা বেগম এবার ভোটের মাঠে নেমেছেন চতুর্থবারের মতো। প্রতীক পাওয়ার পর থেকেই করছেন জনসংযোগ। কিন্তু এবারের নির্বাচন তার জন্য একটু অন্যরকমই, কারণ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন তারই বড় ছেলের বউ। ভোটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও এটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন রাজনীতিতে 17 বছরের অভিজ্ঞ খোদেজা। সে দাঁড়াইছে আমার মনক্ষুণ্ণ নাই, আমার কথা সে দাঁড়াইছে, মাঠে প্রমাণ হবে 28 তারিখে। নির্বাচনী প্রচারে খোদেজা পাশে পেয়েছেন বড় মেয়ে ও ছোট ছেলেকে। মা এই 17 বছর ধরে যা কাজ করছে, জনগণ মাকে চায়। যে মা আমাকে দুনিয়ার আলো দেখাইছে, সে মায়ের জন্য আমাকে জীবন দিতে হবে। খোদেজার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পুত্রবধূ রেবেকা সুলতানা লিমা এর আগে শাশুড়ির নির্বাচনী সঙ্গী ছিলেন। এবার স্বামীর উৎসাহে নিজেই নেমেছেন ভোটে। তার বয়স হয়েছে, তাই হাঁটা চলাফেরা করতে পারে না, মানুষের কথা দিয়ে কথা রাখতে পারে না, এই জন্য আমি দাঁড়াইছি। খোদেজার বড় ছেলে আর ছোট মেয়ে নিয়েছেন লিমার পক্ষ। নতুন মুখ হিসেবে ভোটাররা তাকেই বেছে নেবেন বলে আশা তাদের। এটা মূলত হচ্ছে ডিস্টার্ব হচ্ছে আমার ছোট ভাই, আমার মা, আমি দোষ দিই না। যে সারা পাইছি, ওই সারা ইনশাল্লাহ আমার ভাবি জয়ী হবে। নির্বাচনে খোদেজা জবা ফুল ও লিমা চশমা মার্কা নিয়ে লড়ছেন। এই পৌরসভায় মেয়র পদে 4 জন, 21টি সাধারণ কাউন্সিলর পদে 130 এবং 7টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 50 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। ভয়াবহ তুষারঝড়ের পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। পরিস্থিতি বিবেচনায় টেক্সাসে বড় ধরনের বিপর্যয় ঘোষণা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টেক্সাস রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন পিসাকি। তুষারঝড়ের পর টেক্সাসে বিদ্যুৎ ফিরেছে, তবে একটা বিশাল সংখ্যক জনগণ এখনও খাবার পানির অভাবে আছেন। সংকট মেটাতে জমে যাওয়া পাইপ থেকে বরফ সংগ্রহ করে তা ফুটিয়ে পান করছেন অনেকেই। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন টেক্সাসে সম্পূর্ণ ত্রাণ বিতরণ না হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন। ত্রাণ কার্যক্রম নির্বিঘ্ন করতে বিভিন্ন শহরের মেয়রের সাথে যোগাযোগ রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। বৈরী আবহাওয়ার কারণে এ পর্যন্ত 60 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। লাদাখ সীমান্তে উত্তেজনা নিরসনে আজ আবারও বৈঠকে বসছে চীন ও ভারতের সেনাবাহিনী। দীর্ঘ 9 মাস ধরে চীনের সঙ্গে সংঘাত চলছিল ভারতের। দফায় দফায় বৈঠকেও কোনো সমাধান মেলেনি। অবশেষে গত 24 ফেব্রুয়ারি 9ম দফায় বৈঠকে প্যাংগংয়ের তীর থেকে সেনা সরাতে রাজি হয় দুপক্ষ। 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 17 ফেব্রুয়ারি বুধবার শেষ হয় সেই উদ্যোগ। এর 48 ঘন্টার মধ্যে হচ্ছে 10ম দফার বৈঠক। সেনা সরে গেলেও প্যাংগং নিয়ে চাপ এখনও কাটেনি।
কারণ সেনা সরিয়ে নেয়ার পর আপাতত ফিঙ্গার 8 থেকে ফিঙ্গার 3 পর্যন্ত 10 কিলোমিটার এলাকাকে বাফার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তে না আসা পর্যন্ত কোনো পক্ষই সেখানে টহল দিতে পারবে না। এতদিন ফিঙ্গার 4 পর্যন্ত ভারতের দখলে ছিল। নতুন চুক্তিতে সেই ফিঙ্গার 4 এলাকার দখল কার্যত ছেড়ে দিতে হয়েছে ভারতকে। প্রিন্সেস লতিফার যত্ন বাড়িতেই নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুবাইয়ের রাজপরিবার। লতিফা বেঁচে আছেন জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে এর প্রমাণ চাওয়া হলে জবাবে রাজপরিবার থেকে এই তথ্য দেওয়া হয়। তবে লতিফার জীবিত থাকার প্রমাণ হিসেবে কোনো ভিডিও বা ছবি প্রকাশ করা হয়নি। রাজপরিবারের দাবি, সংবাদ মাধ্যমে প্রকৃত পরিস্থিতির কথা বলা হয়নি। তবে লতিফা দ্রুতই সামাজিক জীবনে ফিরবেন। 2018 সালের ফেব্রুয়ারিতে দুবাই থেকে পালানোর চেষ্টাকালে আটক হন প্রিন্সেস লতিফা। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে লতিফা বলেন তাকে বন্দী করে রাখা হয়েছে এবং এতে তার জীবন হুমকির মুখে রয়েছে। এরপরই এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে লতিফার তথ্য চায় জাতিসংঘ। মঙ্গলের মাটি স্পর্শ করে প্রথম ছবি পাঠিয়েছে নাসার রোভার দ্য পারসিভিয়ারেন্স। এরই মধ্যে টুইটারে সেই ছবি প্রকাশ করেছে নাসা। ছবির ক্যাপশনে লেখা ছিল, হ্যালো ওয়ার্ল্ড, মাই ফার্স্ট লুক অ্যাট মাই ফরএভার হোম। প্রথম পাঠানো ছবিতে বোঝা যায় ক্যামেরার লেন্সে মঙ্গলের ধুলার আবরণ ছিল। আগামী সপ্তাহে আরও ছবি পাঠানোর কথা রয়েছে পারসিভিয়ারেন্সের। বৃহস্পতিবার মঙ্গলে সফল অবতরণ করে নাসার পঞ্চম রোভারটি। বর্তমানে দুর্গম জেজেরো ক্র্যাটার অঞ্চলে রয়েছে সে। বিজ্ঞানীদের ধারণা, এই অঞ্চলে এক সময় বিশাল হ্রদ ছিল। প্রাণের অস্তিত্ব খুঁজতে তাই মঙ্গলের এই অঞ্চলকেই বেছে নিয়েছেন বিজ্ঞানীরা। আগামী 2 বছর এই বিষয়টি খতিয়ে দেখা হবে। আজ শুরু প্রিমিয়ার লিগ ফুটবলের 10ম রাউন্ড। আলাদা ম্যাচে মাঠে নামবে বসুন্ধরা কিংস ও আবাহনী। সাইফের প্রতিপক্ষ বসুন্ধরা, আবাহনীর চ্যালেঞ্জ শেখ রাসেল। আরেক ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের তলানির 2 দল বারিধারা ও আরামবাগ। রবিনিও ও বেসেরা জুটিতে দারুণ ছন্দে বসুন্ধরা কিংস। 9 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্কার ব্লুজনের দল। অন্যদিকে শিরোপার রেসে টিকে থাকতে সাইফের বিপক্ষে জয় চায় আবাহনী। 21 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আকাশী নীলরা। দলের সবাই আত্মবিশ্বাসী। ওদের বিপক্ষে শেষ 2 ম্যাচে জিতেছি আমরা। সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চাই। দলে কিছু চোট সমস্যা আছে, আশা করি ম্যাচে তার কোনো প্রভাব পড়বে না। আমরা যদি আপনার রেসে থাকতে চাই, অবশ্যই আমাদের কালকে ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। আর আমরা পুরো সব প্লেয়ারই সুস্থ আছে আশা করি। তো সবাইকে নিয়ে আমরা কালকে নামবো আর ইনশাআল্লাহ আমরা জয়ের জন্য মাঠে নামবো। ইংলিশ প্রিমিয়ার লিগে সন্ধ্যা 6:30টায় সাউদাম্পটনের মুখোমুখি হবে চেলসি, আর রাত 11:30টায় এভারটনের প্রতিপক্ষ লিভারপুল। অন্যদিকে লা লিগায় আজ রিয়াল ভায়োদোলিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু হবে রাত 2টায়। ফিট না থাকায় এই ম্যাচে বেনজেমাকে পাবে না রিয়াল, নিশ্চিত করেছেন রিয়ালের হেড কোচ জিনেদিন জিদান। চলতি মৌসুমে এখন পর্যন্ত 17 গোল করা বেনজেমার অভাব বোধ করবে লস ব্লাঙ্কোস। অ্যাথলেটিকো মাদ্রিদকে হটিয়ে শীর্ষস্থান দখল করতে জয়ের ধারা বজায় রাখার বিকল্প নেই রিয়ালের সামনে। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বড় ম্যাচ। রাত 11:30টায় মার্সিসাইড ডার্বিতে লিভারপুলের চ্যালেঞ্জ নেবে এভারটন। চোটের কারণে ফ্যাবিনিও ও মিলনারকে পাবে না লিভারপুল। তবে এভারটনের জন্য সুখবর, চোট কাটিয়ে ফিরছেন তাদের টপ স্কোরার ক্যালভার্ট লিউইন। শেষ 23 বারের লড়াই লিভারপুলকে হারাতে পারেনি এভারটন। টেস্টে বাজে অবস্থা থেকে বের হতে এবং দেশের বাইরে সাফল্য পেতে দরকার ঘরোয়া ক্রিকেটে লঙ্গার ভার্সনের মানসম্পন্ন ম্যাচ। দেশের সবগুলো ভেন্যু ব্যবহার করে বিভিন্ন কন্ডিশনের উইকেট তৈরির কথা বলছেন সাবেকরা। এদিকে গেল কয়েক বছরের পেস সহায়ক উইকেটে হচ্ছে ঘরোয়া ক্রিকেট জানিয়ে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বলছেন, ক্রিকেটারদের নিজেদেরও লঙ্গার ভার্সন ম্যাচে সিরিয়াস হওয়া প্রয়োজন। করোনা তাণ্ডব সামাল দিতে পেরেছে বিসিবি, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে রঙিন পোশাকের সাফল্য ম্লান হয়েছে সাদা পোশাকের চরম ব্যর্থতায়। টেস্টে খারাপ পারফরমেন্সের কারণ অনেক, কিন্তু একটা জায়গায় প্রায় সবাই একমত, ঘরোয়া ক্রিকেটের মান উইকেট আর ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত না করতে পারলে অবস্থার উন্নতি হবে না। আমরা লঙ্গার ভার্সনে ধাতস্থ হইনি এখনো, না হওয়ার যথেষ্ট কারণ আছে। আমরা ঘরোয়া ক্রিকেটে খুব কমই আমরা লঙ্গার ভার্সন খেলে থাকি এবং এই কম খেলার কারণে আমার অভ্যাসটা হয়নি। এইখান থেকে আমাদের উত্তরণের যে রাস্তাটা সেটা তাড়াতাড়ি বের করতে হবে টিম ম্যানেজমেন্ট এবং আমাদের ক্রিকেট বোর্ডকে। সেটা হলো যে আমাদের যত বেশি বেশি আমরা লঙ্গার ভার্সন খেলতে পারবো, ততই আমরা টেস্ট ক্রিকেটে আমরা ভালো অবস্থান তৈরি করতে পারবো। 3টা গ্রাউন্ডকে যদি সিলেকশন করে আমাদের ফার্স্ট ক্লাসগুলো খেলা হয়, কোনোটা স্পিন ট্র্যাক, কোনোটা ব্যাটিং ট্র্যাক, কোনোটা পেস বোলিং সহায়ক উইকেট, আস্তে আস্তে সর্বদিক থেকে আমরা আমাদের একটা পরিকল্পিতভাবে আমরা এগোতে পারবো। দেশের বাইরে সাফল্য পেতে উইকেট পরিবর্তনে কাজ করছে বিসিবি। গেল 2-3 বছর বিসিএল, এসসিএল খেলা হচ্ছে ঘাসের উইকেটে।
তারপরও সেই অভিজ্ঞতা ক্রিকেটাররা পুরোপুরি কাজে লাগাতে পারছেন না আন্তর্জাতিক ম্যাচে। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।